Welcome everyone to our channel Unforget. সো ক্লাস 11 তোমাদের রেগুলার ওয়েতে ক্লাস দিচ্ছি। তোমরা জানো তোমাদের এই সময় তো ওকেশন চলছে, পুজো চলছে। তোমরা তবুও তোমাদের একটা কথা বলবো, দেখো তোমাদের গার্ডেন পার্টি যেটা টেক্সটটা আমি যতটা তোমাদের পড়িয়েছিলাম তার থেকে তোমাদের অবশ্যই এসএকিউ প্রোভাইড করবো, আমার এটাই উদ্দেশ্য। বাট যেহেতু টেক্সটটা অনেকটা বড়, তবু আমি চেষ্টা করবো তোমাদের যে সমস্ত ডাপ অ্যান্ড দত্তের আমরা বারবার ধরে তোমরা জানবে তোমাদের সমস্ত রকমভাবে এই যে ডাপ অ্যান্ড দত্তের সলিউশন, এটা দেখতে হচ্ছে 2025-এর নতুন বই তোমাদের সেমিস্টার 2 এর। তো সেমিস্টার 2 এর এটা 2025 তোমাদের ফাইনাল পরীক্ষা দেবে সেমিস্টার 2, তার জন্য এত ফুললি প্রিপেয়ার্ড হবে। এবং এই বইটা বিগত কয়েক বছর ধরে কিন্তু আমি সলিউশন ইউটিউবে প্রোভাইড করে আসছি। তোমরা যারা রেগুলার ওয়েতে ফলো করছো তা জানবে। তো আজকের আমরা এখানে আগে এসএকিউ তো 1 নম্বরে ছিল, এখন তো এসএকিউ তো জানো তোমরা সিলেবাস অনুযায়ী তোমাদের এখন বর্তমানে সমস্ত এসএকিউ 2 নম্বরে রয়েছে। তো 2 নম্বরে এসএকিউ আমরা পার্ট 1 করব। তো এখানে পার্ট 1-এ আমরা চেষ্টা করছি একটু বেশি বেশি কোশ্চেন কভার করার, কারণ বুঝতেই পারছো হিউজ একটা সিলেবাস কভার করা খুবই পসিবল হবে না যদি রেগুলার ওয়েতে ক্লাস না তোমরা দেখো। তো দেখো আমরা ফার্স্ট অফ অল আমরা এখানে চলে আসি, কোনো রকম টাইম ওয়েস্ট নয়। তোমরা অবশ্যই একটা কথা তোমাদের বলবো, বন্ধুর মধ্যে শেয়ার করো, ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর যাদের কাছে বই রয়েছে তারা বই দেখে অবশ্যই বইয়ের উত্তর লিখে নাও, স্পেস অনেকটাই দেওয়া রয়েছে, বই দেখতে পাচ্ছ। আর যদি তা না পারো তোমরা খাতায়, যদি বই কেউ না কিনে থাকো কোনো সমস্যা নেই, তোমরা খাতায় লিখে রাখো। এটা বিশ্বস্ত বই, আমি বারবার ধরে বলি, কারণ এই বই থেকে কিন্তু অনেক রকমভাবেই তোমরা হেল্প পাবে। সমস্ত কোশ্চেন আনসার আমরা কিন্তু বিগত বছরগুলো বলেছি বারবার ধরে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন কমন আসে। তো সেই কারণে বলবো তোমরা এগুলো প্র্যাকটিস করবে, মুখস্থ কখনো করতে চাইবে না, প্র্যাকটিস করবে, লিখে লিখে দেখো কীভাবে আনসারগুলো আমি রেডি করে রেখেছি তোমাদের জন্য। সো চলো, ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হু রোট দ্য গার্ডেন পার্টি অ্যান্ড হোয়েন, কে এই শর্ট যেটা স্টোরি রয়েছে বায়োলজিক্যাল শর্ট স্টোরি অটোবায়োগ্রাফিক্যাল দ্য গার্ডেন পার্টি, কে লিখেছেন এবং কখন লিখেছেন। তো তোমরা সকলেই জানো এটা ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা। রোট দ্য গার্ডেন পার্টি, সি রোট দ্য শর্ট স্টোরি ইন 1922, 1922 সালে লিখেছেন, এবং ওনার নাম আমরা এখানে উল্লেখ করে দিলাম। তারপর নেক্সট আমরা কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ হোয়েন ওয়াজ দ্য গার্ডেন পার্টি ফার্স্ট পাবলিশ গার্ডেন পার্টি কবে ফার্স্ট পাবলিশ হয়েছিল, প্রথম কবে পাবলিশ হয়েছিল। দ্য গার্ডেন পার্টি ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 3 পার্ট। প্রথমে প্রোটেকশন পড়েছিলাম, তোমরা বলেছিলাম 3টে পার্টে পাবলিশ হয়েছিল। ইন দ্য স্যাটারডে ওয়েস্টমিনিস্টার গ্যাজেট যেটা ছিল, সেটা প্রথমে তোমাদের 4th অ্যান্ড 11th ফেব্রুয়ারিতে 1922 পাবলিশ হচ্ছে। তারপরে উইকলি ওয়েস্টমিনিস্টার গ্যাজেট, সেখানে গ্যাজেটে 18 ফেব্রুয়ারি আবার লাস্ট পার্টটা পাবলিশ হচ্ছে। 3টে পার্টে কিন্তু ফার্স্ট পাবলিশ হচ্ছে। তারপরে আমরা যদি দেখি, তারপরের যে কোশ্চেনটা তোমরা অনেককে দেখতে পাচ্ছ যে ফাইনাল পাবলিশড বা হোয়ার ডেট দ্য কমপ্লিট স্টোরি অফ দ্য গার্ডেন পার্টি অ্যাপেল লেটার, পরবর্তীকালে গার্ডেন পার্টি যে এই যে কমপ্লিট সম্পূর্ণ গল্পটা কোথায় পাবলিশড হয়েছিল। তো দেখো, দ্য কমপ্লিট স্টোরি অফ গার্ডেন পার্টি অ্যাপেয়ার লেটার ইউনাইটেডলি ইন দ্য কালেকশন দ্য গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজ। তাহলে এই যে দেখতে পাচ্ছ একত্রিতভাবে সম্পূর্ণ স্টোরিটা, সম্পূর্ণ গল্পটা অ্যাপেয়ার হয়েছিল বা সেটাও পাবলিশ করা হয়েছিল বা উপস্থাপিত করা হয়েছিল ইন দ্য কালেকশন, যে সংগ্রহটা ছিল তার নাম হচ্ছে দ্য গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজ। এটা আমরা টেক্সট পড়ানোর সময় কিন্তু বলেছিলাম। যারা টেক্সটটা দেখেছো, না দেখো অবশ্যই কমেন্ট সেকশন আছে, দেখে নেবে। আর যদি তোমরা পড়ে ফেলো অলরেডি, তো লাস্ট কোশ্চেন আনসারগুলো দেখে যাও। টু হুইচ লিটারারি মুভমেন্ট ডিড ক্যাথরিন ম্যানসফিল্ড বিলং টু, অর্থাৎ কোন লিটারারি মুভমেন্ট আমরা তিনি কোন পিরিয়ড থেকে বিলং করছে অ্যাকচুয়ালি, ওনার যে জেনটা সেটা কোথাকার কোন লিটারারি সাহিত্যের কোন মুভমেন্ট থেকে তিনি বিলং করছেন সেটা লিখতে হবে। তো দেখো এখানে বলছে ক্যাথরিন ম্যানসফিল্ড বিলং টু দ্য মডার্নিস্ট মুভমেন্ট অফ ইংলিশ, আধুনিক যে সাহিত্য জগৎ, ওনাতে উনি ওখান থেকেই কিন্তু বিরাজমান, উনি এখানে তার মধ্যেই কিন্তু ওনার যে জেনারেশনটা সেখানেই তিনি বিলং করছেন। নেক্সট আমরা চলে আসি 5 নম্বর কোশ্চেন। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যাদের বই নেই খাতায় অবশ্যই লিখে নেবে, আর যাদের বই আছে অবশ্যই বইয়ে লিখে নাও। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। 5 নম্বর কোশ্চেন, one which place the luxurious setting of the garden party is based. The garden party has the author's autobiographical elements in it. তো আমরা গার্ডেন পার্টির মধ্যে আমি প্রথমেই বলেছিলাম টেক্সট পড়ানোর সময়, যেখানে গার্ডেন পার্টির মধ্যে যিনি অথর রয়েছেন ক্যাথরিন, ওনার যে অটোবায়োগ্রাফিক্যাল আত্মজীবনীমূলক যে সমস্ত উপাদান সেগুলো কিন্তু এর মধ্যে বিরাজমান রয়েছে। বাট এটা শর্ট স্টোরি, ওনার ওপরে ইনফ্লুয়েন্স হয়ে লেখা। The luxurious setting of the short story is based on Katherine Mansfield's childhood home. ওনার যে চাইল্ডহুড যেখানে কাটিয়েছিল, অতিবাহিত হয়েছিল, সেখানেই তিনি, জায়গার নাম থর্নন ওয়েলিংটন, সেখানেই তিনি শৈশব কাটিয়েছিলেন, চাইল্ডহুড, সেইটার ওপরেই কিন্তু এই স্টোরিটা সেখানেই বেস করে লেখা হচ্ছে।
নম্বর কোশ্চেন তোমরা অনেস্টকে দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য শর্ট স্টোরি দ্য গার্ডেন পার্টি? গার্ডেন পার্টি যে থিম সেটা কি? Main theme of the garden party is that value traveling tensions exist among the different social classes. সে ডিফারেন্ট যে সামাজিক, যেটা একটা উচ্চ ধনী সম্প্রদায় বা ধনী আভিজাত সম্প্রদায় যা রয়েছে, যা রিচ সোসাইটিতে বিলং করছে, এর পাশাপাশি যারা ওয়ার্কিং ক্লাস রয়েছে তাদের মধ্যে যে ডিভিশন রয়েছে, তার মধ্যে যে সমস্যা তৈরি হচ্ছে, মানুষের মানসিক চিন্তাভাবনা যেগুলো রয়েছে, ইট অলসো এক্সপ্লোর দ্য ক্লাস কনসিয়াসনেস, প্রেজুডিস অ্যান্ড এমপ্যাথি। এর পাশাপাশি ডেথ অ্যান্ড লাইফ, এটাও চাইলে তোমরা উল্লেখ করতে পারো, এখানে চাইলে তোমরা এখানে উল্লেখ করে দিতে পারো ডেথ অ্যান্ড লাইফ, এটাও চাইলে কিন্তু উল্লেখ করতে পারো। জীবন মৃত্যু, কুসংস্কার, সহানুভূতি, সব কিছু, কনসিয়াসনেস, চেতনা, সব কিছু এর মধ্যে দিয়ে কিন্তু উপস্থাপিত হচ্ছে। এবং একটা হাই ক্লাস সোসাইটির সঙ্গে একটা লোয়ার ক্লাস সোসাইটির যে ডিভিশন, যে ভেদাভেদ, সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে, সেটা আমরা দেখতে পাবো। এটাই কিন্তু এই যে স্টোরি তার মেন থিম। হোয়াট কাইন্ড অফ ডে ওয়াজ ফেভারেবল ফর গার্ডেন পার্টি? এটা গার্ডেন পার্টির জন্য কোন দিনটাই ফেভারেবল বলতে পারো বা কোন দিনটা পারফেক্ট বলতে পারো? দ্য ওয়েদার ওয়াজ পারফেক্ট অন দ্য ডে দ্য সেডান্স ফ্যামিলি অ্যারেঞ্জ দ্য গার্ডেন পার্টি। যে দিনটা ছিল, সেই দিনটা কেমন ছিল? দ্য ইট ওয়াজ উষ্ণ ছিল, ওয়েন্টলেস ডে, বাতাস বইছিল না, মানে ঝোড়ো বাতাস বইছিল না, মৃদু বাতাস বইছিল। ক্লাউডলেস স্কাই, আকাশে কোনো মেঘ ছিল না। উইথ লাইট গোল্ডেন সানডে, এবং হালকা সূর্য যে রশ্মি, মৃদু সূর্য রশ্মি, সেটা কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছিলাম। ওকে, আমি তোমাদের শেডিংটা দিয়ে দিচ্ছি, কীভাবে তোমরা আনসার লিখবে সেটা দিয়ে দিচ্ছি, এবং তোমরা চাইলে কিন্তু এটা মডিফাই করতে পারো। হাউ ডাজ দ্য ওয়েদার সামটাইমস রিমেইন অন অ্যান আর্লি সামার্স ডে? একটা গ্রীষ্মের দিনের শুরুতে, সামার্স ডে শুরুতে কিছু সময় ওয়েদারটা কেমন থাকে, সেই জিনিসটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এই দেখো, দ্য ডে ওয়াচ উইন্ডলেস, দিনটা হয়, যেটা বলেছি আগের পার্ট থেকে আমি কপি করে দিয়েছি। উইন্ডলেস অন দ্য স্কাই উইথাউট ক্লাউড, আকাশে কোনো মেঘ থাকে না। অনলি দ্য ব্লু ওয়াজ ভেইল অ্যান্ড উইথ আ হেজ অফ লাইট গোল্ড, এবং শুধুমাত্র নীলের যে আবরণ, মানে মেঘমুক্ত আকাশ যখন থাকে, নীলের আবরণ থাকতে পারে সেখানে, এবং সূর্যের যে হালকা আভা, সেটা আমরা দেখতে পাচ্ছি। দিস ওয়েদার সামটাইমস রিমেইন অন অ্যান আর্লি সামার, এবং এই ওয়েদারটাই কিন্তু আমরা দেখতে পাই কিছু সময় গ্রীষ্মের শুরুতে আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো, একদম ইজি কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, তোমরা অনেস্টকে দেখতে পাচ্ছ। 9 নম্বর কোশ্চেন বলেছে, হু অর্গানাইজড দ্য গার্ডেন পার্টি? কে বা কারা এই গার্ডেন পার্টিটি অর্গানাইজ করছে, আয়োজন করছে আর কি, মানে অর্গানাইজার কারা? দ্য সাইডন ফ্যামিলি অর্গানাইজড দ্য গার্ডেন পার্টি ইন ক্যাথরিন ম্যানসফিল্ড শর্ট স্টোরি গার্ডেন পার্টি। তো গার্ডেন পার্টি এখানে আমরা দেখতে পাচ্ছি সাইডন ফ্যামিলি যারা আছেন, ওনারাই কিন্তু এই পার্টিটার আয়োজন করছেন, ওনাদের সমস্ত রিলেটিভ এবং প্রতিবেশীদের নিয়ে। ওকে, নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন, তোমরা অনেস্টকে দেখতে পাচ্ছ। হাউ ওয়াজ দ্য গার্ডেন বিং অ্যারেঞ্জ ফর দ্য পার্টি? কীভাবে বাগানটিকে সুসজ্জিত বা সাজানো হয়েছিল এই পার্টির জন্য? দ্য গার্ডেন হ্যাড বিন মোয়িং দ্য এখানে একটু বাগানটা ভুল হয়েছে, এটা গার্ডেন হবে না, এটা গার্ডেনার হবে। আচ্ছা, এখানে ইয়ার যুক্ত করে নেবে। ওকে, গার্ডেনার্স করে দেবে। দ্য গার্ডেনার্স হ্যাড বিন, দ্য মালি হ্যাড বিন মোয়িং দ্য গার্ডেন সিন্স ডন। যারা মালি আর কি, তারা কী করেছে, ভোরের থেকে তারা বাগানটির যে সমস্ত ঘাস ছিল সেগুলো তারা কাটছিল। দ্য লন্স ওয়ার বিং সোয়েপ্ট আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য রোস্টেড সেমস টু বি সাইন, এবং তারা সেই বাগানটি পরিষ্কার করার পর যে উঠোন বলো বা লন বলো, সেটাকে তারা পরিষ্কার করেছিল, ঝাঁট দিয়েছিল, ঘাস ছড়িয়েছিল, এবং এর পাশাপাশি যে সমস্ত আভা পড়েছিল, সে সমস্ত পরিষ্কার নোংরা যা আস্তরণ পড়েছিল সে সমস্ত পরিষ্কার করে যতক্ষণ সেটা উজ্জ্বল হয়। অ্যান্ড ফর ফার্দার ডেকোরেশন মার্কই ওয়াজ টু বি পুট আপ, এবং আরও বেশি সুন্দর করার জন্য ডেকোরেশন করতে তারা কিন্তু একটা তাঁবু খাটিয়েছিল। এটাই তাদের পার্টির যে সমস্ত বাগানটাকে সুসজ্জিত করার পরিকল্পনা ছিল এই সমস্তভাবে। আর গোলাপ ফুল ছিল, যেগুলো তোমরা পরবর্তীকালে কোশ্চেনে থাকবে, অবশ্যই এটা পাবে। গিভ আ শর্ট ডেসক্রিপশন অফ দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন, এটা পেয়ে গেছো। তাহলে যে বাগানের যে ফুলগুলো ছিল তার বর্ণনা, দেয়ার গার্ডেন ইজ ব্লুমিং উইথ দ্য 100 অফ রোজেস, সেখানে শত ফুল, লিটারালি যেটা আমরা আক্ষরিক অর্থে যেখানে দেখেছিলাম যে মানে এক রাতেই সেখানে শত ফুল ফুটেছিল, শতাধিক ফুল ফুটেছিল। ম্যাসফিল্ড পার্সনিফাইস দ্য রোজেস সেইং দ্যাট দে আন্ডারস্ট্যান্ড দ্যাট দে আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেস পিপুল অ্যাট দ্য গার্ডেন পার্টিস।
দ্য সেইডান অলসো নো দিস, সেইডান বলতে সেইডান ফ্যামিলিস, হুইচ ইজ why they have so many in their garden to impress people. তাই এই যে বা ফ্লাওয়ার্সগুলো আমরা জানি গোলাপ ফুল কখনো কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এমন নয়। সকলেই গোলাপ ফুলকে চিনি, সকলেই আমরা গোলাপ ফুলকে জানি, গোলাপ ফুল সকলের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। তো এই মতো অবস্থায় যখন এই বাগানে শত শত গোলাপ থাকবে পার্টির মাঝে, তখন কেউ না কেউ কিন্তু সেখানে, কেউ বলতে কি সকলেই কিন্তু সেখানে ফুলের দ্বারা আকৃষ্ট হবে এবং সকলে কিন্তু মুগ্ধ করবে সকলকে এই ফুলগুলো, সেটা জানতেন। সেই জন্যই কিন্তু তারা সেই ফুলটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে, তার যে সমস্ত নোংরা আভরণ পড়ে সেগুলো পরিষ্কার করে তাকে সুন্দর করে সুসজ্জিত করে চেষ্টা চলছে। হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট রোজেস, রোজেস সম্পর্কে এইটাই আগের পার্ট থেকে আমি কপি করি। দ্য স্পেশাল থিং অ্যাবাউট রোজেস ইজ দ্যাট এভরি ওয়ান রিকগনাইজ দিস ফ্লাওয়ার অ্যান্ড দে ইমপ্রেস এভরি ওয়ান প্রেজেন্ট ইন দ্য গার্ডেন পার্টি। ওকে, তাহলে স্পেশাল থিং অ্যাবাউট রোজেস ইজ দ্যাট এভরি ওয়ান, প্রত্যেকেই যারা থাকবে পার্টিতে প্রত্যেকেই সেই ফুলকে চেনে। এখানে দে বলতে এখানে গোলাপের কথা বলা আছে। দে ইমপ্রেস এভরি ওয়ান, প্রতিটা মানুষকে তারা ইমপ্রেস করবে যারা ওই পার্টিতে উপস্থিত হবেন, প্রত্যেকেই মুগ্ধ করবে। তারপরে নেক্সট আমরা চলে আসি 13 নম্বর কোশ্চেন। এখানে দেখতে পাচ্ছ হোয়েন ডিড দ্য গার্ডেনার স্টার্ট দেয়ার ওয়ার্ক অ্যান্ড হোয়াট ওয়ার দে ডুইং। এখানে দেখো লিখে দিয়েছি 10 নম্বর কোশ্চেন যে আনসার দেওয়া হয়েছে সেটাই লিখবে লাস্ট লাইনটা বাদ দিয়ে। তাহলে 10 নম্বর তোমরা এখানে দেখে নিচ্ছ। 10 নম্বরের লাস্ট লাইন বলতে এই যে লাইনটা আছে, এই লাইনটা চাইলে না, এটা বাদই দিয়ে দেবে, এটা দরকার নেই ওর ক্ষেত্রে। ওকে, তোমরা শুধু আগের পার্টটা দিয়ে দেবে। তারপরে চলে আসি আমরা 14 নম্বর কোশ্চেন। অনেস্কে দেখতে পাচ্ছ কেমন লাগছে ক্লাস, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের সাপোর্ট প্রয়োজন। পুজো চলছে, তার মধ্যে পড়াশোনা চালিয়ে যেতে হবে। হোয়াই ডিড দ্য গার্ডেন বুশেস বো ডাউন, কেন সেই বাগানের সমস্ত ঝোপ বা যেগুলো আছে তারা কেন তাকে নত জানিয়ে সম্মান জানাচ্ছিল গোলাপকে, তাই না? বা কেন নত হয়েছিল? In the garden of Sidon, roses had bloomed so many, literally hundreds in a single night, that their weight made the green bushes bow down as though they had been visited by the archangel. তো দেখো সেখানে রাতে অনেক গোলাপ ফুটেছিল সেই তাদের ফ্যামিলি বাগানে, মানে আক্ষরিক অর্থে দেখলে সেখানে শত শত ফুল ফুটেছিল, শতাধিক ফুল ফুটেছিল এক রাতে, এবং তাদের ওয়েট এতটাই ছিল সেগুলো কিন্তু নত হচ্ছিল। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেন সেগুলোকে উপস্থাপন করা হচ্ছে একজন দেবদূত হিসাবে, সর্বশ্রেষ্ঠ দেবদূত হিসাবে তাকে কিন্তু উপস্থাপন করা হচ্ছে, সেই জন্য তারা কিন্তু নতজনক হচ্ছিল বা নত হয়ে তাকে রেসপেক্ট দিচ্ছিল। হোয়েন ডিড দ্য ওয়ার্কম্যান কাম টু পুট আপ দ্য মার্কুই তাঁবু টাঙানোর জন্য কখন সেই সমস্ত কাজের লোকরা এসেছিল? দ্য ওয়ার্কম্যান কেম টু পুট আপ দ্য মার্কুই বিফোর দ্য ব্রেকফাস্ট অফ দ্য সেইডন ফ্যামিলি, অর্থাৎ তাদের যে ব্রেকফাস্ট তারা করবে সকালে প্রাতঃ খাওয়ার আগেই তারা কিন্তু সেখানে উপস্থিত হয়ে গিয়েছিল। নেক্সট আমরা দেখি 19 নম্বর কোশ্চেন। দ্য নেম মেন ক্যারেক্টার অফ দ্য স্টোরি। দেখো মেন ক্যারেক্টার বলতে মেনলি ক্যারেক্টার তো আমাদের লড়া, এবং লড়ার পাশাপাশি আমরা যদি দেখি আর কিছু ক্যারেক্টার, সেগুলোকে 2 নম্বর 2 মার্কসও তোমায় দেবে, তোমার চাইলে লিখে আসো, কোনো সমস্যা নেই, তাই না? সে আর কাটবে না, কোনো সমস্যা নেই, তোমার লিখে আসবে। কী কী লিখবে? দ্য মেন ক্যারেক্টার অফ দ্য ক্যারেক্টার্স, সাপোর্টিং ক্যারেক্টার কি সেগুলো আমি দিয়ে দিয়েছি, তো এগুলো সবগুলোই লাগবে তোমাদের। দ্য মেন ক্যারেক্টার্স অফ দ্য শর্ট স্টোরি, দ্য গার্ডেন পার্টি আর লরা সেইডন, মিস্টার অ্যান্ড মিসেস সেইডন, তারপরে ওর ভাই রয়েছে লরি সেইডন, মেক আর জোস রয়েছে, 2 বোন, অ্যান্ড কিটি মেটল্যান্ড হচ্ছে তার ফ্রেন্ড, ইনভাইট ছিল পার্টির দিন, মিস্টার স্কট অ্যান্ড এম স্কট। ওকে, এই কটা দিলাম এনাফ। নেক্সট আমরা চলে আসি নেক্সট কোশ্চেন। তোমরা অনেস্টকে দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন, হোয়াই ওয়াজ ইট ইউজলেস টু আস্ক মিসেস সেইডন অ্যাবাউট হোয়ার টু পুট আপ দ্য মার্কুই। এই যে মার্কুই অর্থাৎ এই যে তাঁবুটা খাটাবে এই সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা কেন সেটা ইউজলেস? তো ইট ওয়াজ ইউজলেস টু আস্ক মিসেস সেইডন অ্যাবাউট এনিথিং অ্যাবাউট দ্য মার্কুই বিকজ, এই মার্কুই তাঁবু সম্পর্কে কোথায় খাটাবে সে জিজ্ঞেস করা মানে ইউজলেস। তার কারণ হচ্ছে দ্যাট ইয়ার সি ডিসাইডেড বা ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং অ্যাবাউট দ্য পার্টি। তিনি সেই বছর সব কিছু ছেড়ে দিয়েছেন কাদের হাতে? টু হার চিলড্রেন, তার শিশুদের হাতে বা তার ছেলে মেয়েদের আছে। সি উড লাইক টু বি ট্রিটেড অ্যাজ অ্যান অনারেবল গেস্ট। তিনি চেয়েছিলেন টু বি ট্রিট, ওনাকে দেখাশোনা করা হবে যেভাবে আর কি, অ্যাজ আ অনারেবল গেস্ট, একটা সম্মানীয় অতিথি হিসাবে ওনাকে কিন্তু দেখাশোনা করা হবে। আর বেশি তিনি কিন্তু চাইছিলেন না। এবছরের সম্পূর্ণ দায়িত্ব উনি চিলড্রেনদেরকে দিয়ে দিয়েছিলেন, কেমন করে তারা সব কিছু করতে পারে, জাস্ট এটাই দেখার, আর কিছু নয়।
সেই কারণে দিয়েছিলেন। নেক্সট 18 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ মিসেস সেইডন ডিটারমাইন্ড অ্যাবাউট দি ইয়ার? সেম কোশ্চেন আমি এখান থেকে কপি করে দিয়েছি, দেখো এই যে এখান থেকে। মিসেস সেইডন ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং অ্যাবাউট দ্য পার্টি টু হার চিলড্রেন দ্যাট ইয়ার সি উড লাইক টু বি ট্রিটেড অ্যাজ অ্যান অনারেবল গেস্ট। আগের কোশ্চেনটাই সেট করে দিলাম, ওখানে ডিসাইড লিখেছিলাম, এখানে ডিটারমাইন্ড করে দিলাম। নেক্সট 19 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা এখানে, হোয়াই কুড নট মেক গো টু সুপারভাইজ দ্য ওয়ার্কম্যান? কেন কাজের লোক যারা আসছে, ওয়ার্কম্যান যারা আসছেন, তাদেরকে মেক, তাদের দেখাশুনো বা তাদের মানে তাদের রক্ষণাবেক্ষণ করতে পারবে না, বা তাদের কোনো কিছু দিতে লাগলে প্রয়োজন হলে কেন পারবে না? মেক কুড নট গো টু সুপারভাইজ দ্য ওয়ার্কম্যান বিকজ সি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট অ্যান্ড সি স্যাট ড্রিঙ্কিং হার কফি ইন আ গ্রিন টার্বান। আমরা জানি সে কি করেছে, স্নান করে, মানে তার হেয়ার ওয়াশ করেছে বিফোর ব্রেকফাস্ট, এবং তার ফলে সে আর যেতে পারে না। তার মাথায় কিন্তু ওই যে পাখড়ি জড়িয়ে রেখেছে তোয়াল দিয়ে, গ্রিন টাওয়াল দিয়ে রেখেছে তার, এবং সেখানে বসে বসে সে কফি খাচ্ছে, তাই সেই কারণে কিন্তু সে আর যেতে পারবে না। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ মেক ডুইং হোয়েন দ্য ওয়ার্কম্যান অ্যারাইভড? যখন কাজের লোকরা এসেছিল তখন মেক কী করছিল? এই অ্যান্সারটাই পুরোটাই লিখে দেবে। কি লিখবে দেখো, এইখান থেকে শুরু করবে, এই সি এর জায়গায় দেবে মেক। সেটিং করতে হয় বলে দিয়েছি আমি, সেটিংটা আমি বলে দিচ্ছি। তাহলে সি এর জায়গায় কী দেবে, মেক। তাহলে মেক, তারপর এখানে শুরু করবে। ওকে, মেক হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট and sat drinking her coffee in a green turban when the workmen arrived. ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে উত্তর কী হচ্ছে, মেক হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট অ্যান্ড সি হ্যাড স্যাট ড্রিঙ্কিং হার কফি ইন আ গ্রিন টার্বান when the workmen arrived. ক্লিয়ার? যখন কাজের লোকেরা উপস্থিত হয়েছিল তখন সে কী করেছিল। তো এই প্রথম পার্টে আমি তোমাদের টোটাল 20 কোশ্চেন দিলাম। তোমরা এই 20 কোশ্চেন প্র্যাকটিস করো, এবং যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের জন্য সর্বদা রয়েছি, তোমাদের পাশে রয়েছি সব সময়, তোমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সমস্ত হেল্প করার জন্য, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, কোনো রকম কোনো কিছু পে করতে হবে না। শুধু একটা কথাই বলবো, তোমরা ভিডিওটা দেখে খাতায় লিখে নেবে, বা ভিডিওটা দেখে দেখে তোমরা তোমাদের বই থাকলে বইয়ে লিখে নেবে, বই না থাকলে খাতায় লিখে নেবে। পিডিএফ চাইবে না, কারণ কষ্ট করে তোমাদের যখন ভিডিও করছি তুমি না দেখো তাহলে তো আমার সমস্তটাই তোমাদের বুঝতেই পারছো। তো সেই কারণে তোমাদের বলবো, তোমাদের রিকোয়েস্ট সবটাই ফ্রিতে দেবো, বাট তোমরা ক্লাসটা দেখে তোমরা ক্লাসটা খাতায় নোট ডাউন করে নিতে পারো, বা তোমাদের বইয়ে লিখে নিতে পারো। এটা আমাদের তোমার রিকোয়েস্ট। আর অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে থাকবে সবার আগে সমস্ত আপডেট পাওয়ার জন্য। এর পাশাপাশি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সকলে ক্লাসটা থেকে হেল্প পেতে পারে। আর তোমাদের ভালো রেজাল্ট করার দায়িত্ব আমার, যারা আমার সাথে আছো, যারা রেগুলার ওয়েতে ক্লাস দেখছো, তাদেরকে ভালো রেজাল্ট দেওয়ার দায়িত্ব আমার। কারণ বিগত কয়েক বছর যারা আমাদের সাথে আছে, তোমরা যদি চাও পুরনো দাদা যদি তোমাদের পরিচিত কেউ থাকে বা তোমাদের কেউ রেফার করে থাকে, তাদের কাছে শুনে নেবে তার কতটা হেল্প পেয়েছে। এবং ফাইনাল পরীক্ষার আগে তোমরা অবশ্যই লাইভ ক্লাস পাবে। তো সেই কারণে বলবো, তখন তোমার লাইভে কথা হবে, তোমাদের সাথে সকলের সাথে কথা হবে ফাইনাল পরীক্ষার সময়। তো অবশ্যই সাথে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্টটা করা জরুরি। ভালো থেকো, বাই।